আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জারিন রানা এবং আমি হাবিবা আফরোজ। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে নির্বাচন চায় বিএনপি, এমনটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সব দ্বিধা কেটে যাবে। কাদা ছোড়াছুড়ি ভবিষ্যৎ রাজনীতিকে কলুষিত করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা। আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতারা স্বৈরাচার পতনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। বলেন, স্বৈরাচার পতন হলেও গণতন্ত্রের উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। কখন কোথায় কি হচ্ছে nobody knows, there is no control. মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। দয়া করে অর্জনকে কুক্ষিগত করে শেখ হাসিনার মতো পলায়নের রাস্তা তৈরি করেন না। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির নির্বাচন চাওয়ার যৌক্তিকতা এখন প্রমাণিত। ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা সবাইকে অনুধাবন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করারও আহ্বান জানান তিনি। গণতন্ত্রের কাদা ছোড়াছড়ি হবে, কিন্তু সীমানা থাকা দরকার। তা নাহলে যেটা হয়, তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন, সেটা হলেই বোধহয় সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। সবাইকে সাথে নিয়ে একটি বসবাসযোগ্য রাষ্ট্র নির্মাণের কথাও জানান বিএনপি মহাসচিব। আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদ যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারী সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ মিলনায়তনে মহিলা দলের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় তিনি এই আহ্বান জানান। বলেন, নারীকে মূলধারার বাইরে রেখে নিরাপদ রাষ্ট্র গড়া সম্ভব নয়। খান আলমিনের রিপোর্ট। 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন। মহিলা দলের উদ্যোগে শ্রমিক ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান 2024-এ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা কি প্রস্তুত আছি আগামীর জন্য? এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানের পর একটি মানবিক বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। ফ্যাসিবাদ আর চরমপন্থা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারী সমাজকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। তারেক রহমান বলেন, অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করা গেলে বৈষম্য দূর হবে। নিরাপদ রাষ্ট্র গড়তে তাদেরকে মূলধারায় রাখতে হবে। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ আশা করেন তারেক রহমান। খান আলামিন, আরটিভি, ঢাকা। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সাথে জনগণের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও জানান তিনি। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে, তার থেকে একদিন বেশিও নয়। দুপুরে সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গেল এক বছরে নিজ মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে। এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতায় আসবে, তো তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। নির্বাচন নিয়ে সরকারের ভাবনার কথা তুলে ধরেন আইন উপদেষ্টা। আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমার 90% বলতে তারা ভোট দেয় নাই, বুঝছেন। যাই হোক, আমাদের সেই দুঃখ বুঝবে। আমরা
18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। এদিকে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না, জনগণের অংশগ্রহণই তা নিশ্চিত করবে। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে, এবং এর পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থা। অপতথ্য কিংবা মিথ্যা প্রোপাগান্ডা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আমি বলবো যে এটা আমাদের গভর্নমেন্ট কেন, সামনে যে কোনো গভর্নমেন্ট আসলে এটা হবে তার একটা বড় কাজ, ডিসইনফরমেশনকে আপনি কিভাবে কমব্যাট করবেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। দেশের নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শাসন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ জাতীয় বিভিন্ন ইস্যুতে কার্যকর নেতৃত্ব প্রয়োজন। জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে অংশীজনদের নতুনভাবে ভাবতে হবে, এমন মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি ফেলোদের উদ্দেশ্যে বলেন, জাতীয় স্বার্থকে সবার অগ্রাধিকার দিতে হবে। ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করা 45 জন ফেলোকে সনদ তুলে দেন সেনাপ্রধান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন NDC কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক। To develop a shared perspective on national security and development. দেশের নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শাসন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুসমূহে কার্যকর নেতৃত্ব এবং অংশীজনদের মধ্যে যৌথ উপলব্ধির অনেক প্রয়োজন। ক্যাপস্টোন কোর্স এই কলেজকে এমন একটি অনন্য প্ল্যাটফর্মে পরিণত করেছে যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন। জাতীয় ইস্যু ও চ্যালেঞ্জগুলো বুঝে নেতৃত্ব প্রদান করা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মনোভাব তৈরি করতে হবে। জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন কিংবা সরকারের কাছ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি, তবে নির্দেশনা এলে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। এক প্রেস ব্রিফিংয়ে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম আরও জানান, দেশের অস্থিরতা কাটাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। দেশব্যাপী নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পদক্ষেপ ও অভিযানের বিস্তারিত তুলে ধরেছে আইএসপিআর। এক প্রেস ব্রিফিংয়ে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাস, ভেজাল খাদ্য, অনলাইন প্রতারণা থেকে শুরু করে পার্বত্য অঞ্চলের সংঘাত দমন পর্যন্ত নানা ক্ষেত্রেই রয়েছে দৃশ্যমান সাফল্য। অভিযানের পরিচালনার অংশ হিসেবে বলেন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সেনাবাহিনী এখনও সরকার বা নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি। আমরা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে বা ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশনা পায়নি নির্বাচনের বিষয়ে। এছাড়াও গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকায় প্রশ্ন উঠলেও কর্নেল শফিকুল ইসলাম জানান, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, প্রাণনাশের হুমকি থাকায় তারা সেদিন বল প্রয়োগ করেছে। আভিযানিক কারণে যদি কোনো অতিরিক্ত ক্যাম্প এস্টাবলিশ করতে হয় তাহলে আমরা টিওবি, টেম্পোরারি অপারেটিং বেস করে সেইখান থেকে আমরা আমাদের আভিযানিক কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং এতে আমাদের আভিযানিক কার্যক্রমের কোনো সমস্যা হচ্ছে না। আর পার্বত্য চট্টগ্রামে কেএনএফ কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না উল্লেখ করে তিনি আরো বলেন, সব বাহিনী সম্মিলিতভাবে কাজ করলে সন্ত্রাসী সংগঠন নির্মূল করা সম্ভব। সকল আইন শৃঙ্খলা বাহিনীকে একত্রে কাজ করতে হবে এবং যাদেরকে অগ্রভাগে কাজ করা দরকার তাদেরকে আরো ইফেক্টিভ হতে হবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। বেলা 11টার দিকে তারা সড়ক অবরোধ করে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা, যেমনটি আমরা বলছিলাম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব,
রাকিব, জানাবেন যে শাহবাগ মোড়ের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন এবং কি বলছেন অবরোধকারীরা? জি হাবিবা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সহ 3 দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে জুলাই সনদপত্র ঘোষণা করা হবে, কিন্তু সেই ঘোষণাপত্র এখনও দেওয়া হয়নি। তাদের বিশ্বাস যে আসলে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে দ্রুততম সময়ের মধ্যে যদি জুলাই সনদটা দেওয়া হয়, তারা বলছে যে সরকার আসলে যেই সরকার এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে 1 বছর হয়ে যাওয়ার পরেও তাদেরকে জুলাই সনদ না দেয়, এটি আসলে হতাশাজনক। তারা আসলে আশাহত হয়েছেন সেই কিন্তু 1 বছর পরে তারা আবার আন্দোলনে নেমেছেন এবং তারা যখন সকালে আন্দোলনে নামেন তখন কিন্তু এই শাহবাগ মোড়ের আশপাশের এলাকায় কিন্তু যানজটের তৈরি হয় এবং এখানে যারা চলমান রয়েছে, যাত্রী রয়েছে, তাদের কিন্তু ব্যাপক বেগ পেতে হচ্ছে রাস্তায় এসে। আমরা বেশিরভাগ মানুষকে দেখছি আসলে পায়ে হেঁটে তারা চলাচল করছে এবং এখানে যারা এখানে হসপিটাল রয়েছে বা অনেক ধরনের মানুষের যেহেতু ব্যস্ততম রাস্তা, এখানে তারা আসলে তাদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকায় এখন পুরো খালি রয়েছে, কোনো ধরনের যান চলাচল এখানে করতে পারছে না এবং স্বাভাবিকভাবেই তাদের অবস্থান থেকে বলছেন যে সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন এবং তা না হলে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো শাহবাগ মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য হাবিবা। জি রাকিব, ধন্যবাদ আপনাকে। রাশিয়ার স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের পর এখনও কাটছে না সুনামি আতঙ্ক। ইতোমধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়েছে জাপান ও চীনে। জাপানে কোনো প্রাণহানি না ঘটলেও চীনে দেখা দিয়েছে প্রবল বন্যা। এখন পর্যন্ত দেশটিতে 38 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীনা গণমাধ্যমগুলো। এদিকে সুনামির আতঙ্কে নতুন করে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। অর্ণপ্রসাদের রিপোর্টে বিস্তারিত। রাশিয়ার স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে সুনামির আশঙ্কা। 52 দেশে জারি রয়েছে সুনামি সতর্কতা। এরই মধ্যে সুনামি আঘাত এনেছে জাপান ও চীনে। জাপানে বুধবার 3 মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ে। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে প্রায় 2 লাখ বাসিন্দাকে উপকূল থেকে সরিয়ে নেয়ায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবে চীনের বেইজিংয়ে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ, দেখা দিয়েছে বন্যা। রাজধানী বেইজিং, সাংঘাই সহ অনেক শহরে তলিয়ে গেছে বেশিরভাগ অবকাঠামো। ঘটেছে প্রাণহানির ঘটনাও। দেশটির উত্তরের প্রদেশ হেবেইয়ের ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন জাপান ছাড়াও সুনামির আতঙ্কে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর ও সকল শিক্ষা প্রতিষ্ঠান। উপকূল থেকে বাসিন্দাদের সরানোর প্রক্রিয়াও শুরু করেছে দেশটির প্রশাসন। অর্ণব প্রসাদ, RTV। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ 4টি প্রতিষ্ঠানের নিয়োগ, সংসদের উচ্চকক্ষের নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ 7 বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে একমত হয়েছে সব দল। 4 সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে বিএনপি সহ 5টি দল ছাড়া অন্যান্যরা একমত। বাকি 5টি বিষয়ে এখনো আলোচনা চলছে। বিস্তারিত জানাচ্ছেন আলওয়ান খান। সংস্কার ইস্যুতে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের আজ শেষ দিন। 7টি অমীমাংসিত বিষয়ে ঐক্যমত্যের প্রত্যাশায় সংলাপে বসে কমিশন। সংলাপের শুরুতেই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানই একমাত্র পথ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐক্যমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। ফলে আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই
আমরা এই পর্বের সমাপ্তি টানব। সাংবিধানিক 4 প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে বিএনপি। বিশিষ্ট জনদের নিয়ে সমৃদ্ধ উচ্চকক্ষ প্রয়োজন বলে মনে করেন বিএনপি। আইনি ভিত্তি না দিলে শুধু সংস্কারের কোনো মূল্য থাকবে না বলে মনে করেন জামায়াতে ইসলামী। একই সুরে কথা বলেন এনসিপির নেতারা। সর্বশেষ আমরা আসলে উচ্চকক্ষের গঠন প্রণালী এবং সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছি। কমিশনের তরফ থেকে 100 সিটের একটা উচ্চকক্ষ, যেটা পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিরা নির্বাচিত হবেন, সে প্রস্তাবনা করা হয়েছে। কেন্দ্রের সরকারের ফরমেশন কি হবে, এগুলো তো খুবই মৌলিক প্রশ্ন। আপনি সেই জন্য আমরা বলছি এটা এখানে বিতর্কের কোনো সুযোগ নেই। কেউ চায় না, এটা তাকে ব্যাখ্যা করা উচিত তিনি কেন চান না, কিন্তু আইনি ভিত্তি দিতে হবে, এটা কোনো বিতর্কের বিষয় নয়। রাষ্ট্রপতির ক্ষমতা, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে সংলাপ চলছে এখনো। এক্সট্রা লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট। আলোয়ান খান, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রহিম, ঐকমত্য কমিশনের বৈঠকে এখন কি নিয়ে আলোচনা চলছে জানাবেন। আর আজকের মধ্যে তো আলোচনা শেষ করার কথা বলা হয়েছিল, আমরা জানি, তো সেটি কি আদতে সম্ভব কিনা? জি মাহবুবা, জাতীয় ঐক্যমত্য কমিশনের 23তম দিনের যে সভা সেটি কিন্তু সকাল থেকে চলমান রয়েছে। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি বিষয় নিয়ে একমত হলেও কিন্তু আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে এখনও একমত নন। তবে সবচাইতে বেশি আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে জুলাই সনদ এবং হচ্ছে সংসদে উচ্চকক্ষ যে নির্বাচন, সেটি কিন্তু কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। উচ্চকক্ষে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ করা হবে, যেটি পিআর পদ্ধতিতে সদস্যগণ নির্বাচিত হবেন বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। তবে সেখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু এর বিরোধিতা করা হয়েছে। বিশিষ্ট জনদের নিয়ে যে পিআর গুরুত্বপূর্ণ যে 100 সদস্য জন উচ্চকক্ষ নির্বাচিত করা হবে, সেটি পিআর পদ্ধতি হলে আজকের আলোচনা শেষ করতে পারবেন কিনা এটি নিয়ে সন্দেহ রয়েছে এবং কমিশনের পক্ষ থেকে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছে তারা চেষ্টা করবেন আজকের মধ্যে শেষ করার। তবে জাতীয় নাগরিক পার্টি এবং জামাতের পক্ষ থেকে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যে তড়িঘড়ি করে যাতে শেষ করে দেওয়া না হয়, যদি সময় লাগে তাহলে আরও কয়েকদিন সময় নেওয়ার জন্য কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছেন দ্রুত যাতে শেষ করে দেওয়া হয় এবং একটি সিদ্ধান্তে আসা যায়। তবে জামাতের পক্ষ থেকে একটি বিষয় কিন্তু বলা হচ্ছে এবং এনসিপির পক্ষ থেকে যে সনদটি করা হবে, এই সনদ 2 বছরের মধ্যে বাস্তবায়ন। তবে এর বাস্তবায়ন কিন্তু কিভাবে হবে এটি কিন্তু কোনোভাবে পরিষ্কার নয়, এটি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এটির বাস্তবায়নে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে তারা কিন্তু এই কমিশনের বিরুদ্ধে কিন্তু মামলা করার হুঁশিয়ারিও দিয়েছে। তো মাহবুবা, এই ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। 31 জুলাই 2024 9 দফা দাবিতে হাইকোর্টের সামনে ছিল মার্চ ফর জাস্টিস কর্মসূচি। শান্তিপূর্ণ সেই কর্মসূচিতেও আসে পুলিশি বাধা। গণ আটকের প্রতিবাদে পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যান এক নারী শিক্ষার্থী, হয়ে ওঠেন আন্দোলনের সাহসের প্রতীক। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অবদান আজও অম্লান। সাকিবুর রহমান রিপোর্টে দেখুন সেদিনকার ঘটনা প্রবাহ। কোটা সংস্কার আন্দোলনে তখন বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়েছে দাবানলের মতো। সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় এভাবে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে যান নুসরাত। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর আলমকে তখন গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। ক্ষোভ, দ্রোহ আর প্রতিবাদে উত্তাল সময়টাতে হত্যাকাণ্ডের পাশাপাশি গণগ্রেফতার জোরদার করে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে নূর আলমকে গ্রেফতারের পর তার এই রক্তচক্ষুই বলে দেয় কতটা ক্ষোভ জন্ম নিয়েছিল জালিম শাহীর বিরুদ্ধে। সে সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে নূর জানান, আটকের পর বাসায় জানিয়েছিলেন হয়তো এটাই তার মায়ের সঙ্গে শেষ কথা। আমাদেরকে হয়তো কোন একটা কারাগারে নিয়ে যাওয়া হবে, হয়তো কয়েকদিনের ভিতরে আমাদের লাশও বের হইতে পারে, আর নয়তো আমরা ফিরে আসবো না। আমার এখনো মনে হচ্ছে যে শাহবাগ থানার ভিতরে তখন ছিল এডিসি ইমরুল, তিনি আমার বুকের ভিতরে রাইফেল ধরে রেখেছিলেন।
তবে নুসরাত ছিল নাছোড়বান্দা। ভাইকে গ্রেফতারের প্রতিবাদে দাঁড়িয়ে যান প্রিজন ভ্যানের সামনে। তার সাহসের কাছে শেষ পর্যন্ত হার মানে পুলিশের বেআইনি গ্রেফতার। গাড়িটা সামনের দিকে আগাচ্ছিল, আমি আরো গাড়ির সামনে যে বলি যে এখান থেকে গাড়ি থামান, যদি যেতে হয় আমার উপর দিয়ে যান, মানে প্রত্যেকটা ভাইকে যতক্ষণ না ছাড়া হবে আমি গাড়ির সামনে থেকে ছড়বো না। 3 জন পুলিশ, লেডি পুলিশ আসে এবং আমাকে গাড়ির সামনে থেকে টেনে নিয়ে যায়। নুসরাতের আক্ষেপ, আন্দোলনের পর নেতৃত্ব স্থানীয় কেউ আর খোঁজ নেয়নি। সব ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। প্রাইভেট ইউনিভার্সিটির স্টেকে যাদেরকে জায়গা দেওয়ার ক্ষেত্রে তারা হয়তো দায় সরানোর জন্য 2-1 জনকে তারা জায়গা দিল। ওইরকম ভাবে নাহিদ বলেন, সাজিদ, হাসনাত, এদের কারো কাছ থেকে আমার সাথে ওইরকম যোগাযোগ হয়নি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফলে অংশ নেয়া নূর মনে করেন সুন্দর আগামী গড়তে পারবে তরুণরা। 24-এর আন্দোলনের পরে মোটামুটি প্রাইভেটের স্টুডেন্টসদেরকে প্রতি যে একটা মনোভাব ছিল সবার, যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা রাজনীতি সচেতন না, এই প্রেক্ষাপটটা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। জুলাই আন্দোলন ঘিরে প্রাণ গিয়েছে 2000-এর মতো। হৃদয় বিদারক এমন বেদনার উপাখ্যান আর ভবিষ্যতে দেখতে চায় না তরুণ সমাজ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, সময় হলো হাইসেন্স সংবাদ বিরতির, ফিরে সারা থাকছে। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্যের বিচার শুরু। 11 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ। এবং কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার 10% বহাল, মূল্যস্ফীতি 3 থেকে 5% নামলে সুদহার কমানোর আশ্বাস। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিচার শুরু। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় মামলাগুলো করে দুদক। এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ 12 জন, দ্বিতীয়টিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 17 এবং তৃতীয়টিতে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ আসামি 18 জন। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য 11 আগস্ট দিন ধার্য করা হয়েছে বলেও জানান মীর আহমেদ আলী সালাম। 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং মামলার বিচারিক কার্য শুরু করার জন্য তিনি আগামী 11-8 তারিখে তিনি ধার্য করেছেন শেখ হাসিনা পরিবারের যে 3 জন, সেই 3টা 5 নম্বর কোর্টে, এবং শেখ রেহানা, তার কন্যা আজমিনাম সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকির বিষয়ে যে শুনানি হয়েছে সেইখানে 13 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। নীতি সুদহার 10% ধরে রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি 3 থেকে 5% নামলেই প্রধান নীতি সুদহার কমানো হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন 7.2% এবং জুনে 8% অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একীভূত হওয়ার পর ব্যাংকগুলোর আগের আরও ভালো অবস্থানে যাবে বলে জানিয়েছেন গভর্নর। তৌহিদুর রহমানের রিপোর্ট। ধীরে ধীরে কমে আসছে মূল্যস্ফীতি, তবে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। বিনিময় হার স্থিতিশীল এবং উৎপাদন ভালো থাকায় মূল্যস্ফীতি কমছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য মূল্যস্ফীতি 3 থেকে 5% ঘরে নামিয়ে আনা। চলতি অর্থবছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে গভর্নর বলেন, কঠিন সময়ে দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। বর্তমান বাস্তবতায় 4% প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। চালের দামটা ছাড়া বা মোটামুটি অন্যান্য দামগুলো একটা স্থিতিশীল অবস্থায় আছে এবং এটাকে যদি আমরা সেভাবে রাখতে পারি তাহলে আমাদের মূল্যস্ফীতি কমে আসতে বাধ্য। 3 থেকে 5-এর মধ্যে আমরা অবশ্যই আনতে পারবো
এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা একটি বড় বিষয় বলে মনে করেন তিনি। টেকসই প্রবৃদ্ধি যদি আমরা চাই তাহলে আমাকে আমার ব্যালেন্স অফ পেমেন্টে একটা স্বস্তিদায়ক অবস্থা থাকতে হবে, যেখানে আমরা আছি বর্তমানে। আমাদের 4% প্রবৃদ্ধি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক আমাদের বর্তমান প্রেক্ষাপটে। কয়েকটি ইসলামী ব্যাংক একীভূত হলে আমানতকারীদের কি হবে এমন প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, একীভূত করার মাধ্যমে সরকার এসব ব্যাংকে বড় অঙ্কের বিনিয়োগ করবে। ডিপোজিটররা সম্পূর্ণ নিরাপদ, তাদের প্রত্যেকটার টাকাই তারা ফেরত পাবেন। আমরা আশাবাদী যে সাকসেসফুল মার্জারের মাধ্যমে এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে, সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভসহ ফেরত পাবে সরকার আগামীতে। নতুন মুদ্রানীতিতে প্রধান নীতি সুধার 10% অপরিবর্তিত রাখা হয়েছে, আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি থাকছে 8%। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.2%, আর সরকারি খাতের জন্য ধরা হয়েছে 20.4%। এক্সচেঞ্জ রেটকে স্টেবল করার মাধ্যমে এবং অ্যাট দ্য সেম টাইম লোনেবল ফান্ড যদি আমরা বাড়াতে পারি তাহলেই কিন্তু বিনিয়োগ বাড়বে, এবং সেটাই আমরা সেই লক্ষ্যে কাজ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি ভালো আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির বকেয়া পরিশোধ করা হয়েছে। এরপর বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার থেকে চিঠি পেয়েছি। সম্প্রতি সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এ সময় বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সে হার দেশটি কিছুটা কমাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির জান্তা সরকার। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে সিদ্ধান্তটি। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক অডিও বার্তায় নিশ্চিত করেন দেশটির জান্তা সরকারের মুখপাত্র জৌ মিন্তুন। নির্বাচনে বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সামরিক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তুন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে অং সান সুচির নেতৃত্বাধীন NLD সরকারের পতনের পর থেকে জরুরি অবস্থা জারি রয়েছে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।